Good morning, my dear student. How are you? I hope all of my students are quite well at your dwelling place. I am Kamrul Khan, lecturer of political science, Baju SM College. I am going to discuss civics and good governance, first paper, chapter 3. প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আবারও সংযুক্ত হয়েছি। আশা করি তোমরা আমার সাথে সংযুক্ত আছো। আজকের বিষয় তৃতীয় অধ্যায়ে আমি আগেই আলোচনা করেছি মূল্যবোধ। এই পর্যায়ে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইন। আইনটা কি এটা নিশ্চয়ই তোমরা অবগত আছো। আইন দ্বারা কি হয় বা আইন আমাদের জীবনে কি হয় আমি সেই সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করছি। প্রথমেই আমি আইনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী, আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল। এটি মূলত ফরাসি শব্দ থেকে আসছে। এর অর্থ হচ্ছে নিয়ম। এইটি ল মূলত টিউটনিক মূল শব্দ ল্যাগ থেকে আসছে। ল্যাগ অর্থ স্থির বা অপরিবর্তনীয়। মানুষের আরো একটু যদি বলতে যাই, মানুষের স্থায়ী আচার ব্যাপার ও চিন্তাধারার বিধিবদ্ধ রূপকে আইন বলা হয়। সুতরাং আমি এবার কিছু রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আইন কি সেই সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করছি। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের নাম তোমরা নিশ্চয়ই জেনে থাকবে সবাই। অ্যারিস্টটলের মতে আইন হচ্ছে পক্ষপাতহীন যুক্তি, অর্থাৎ ইম্পার্শিয়াল আর্গুমেন্ট। এর অর্থ আইন হলো পক্ষপাতহীন যুক্তি, অর্থাৎ কোনো পক্ষপাতিত্ব করবে না, সেটি হচ্ছে আইন। এরপরে আইনের সর্বোৎকৃষ্ট সংজ্ঞা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট উড্রো উইলসন। তিনি বলেছেন আইন হচ্ছে মানুষের স্থায়ী আচার ব্যাপার ও চিন্তাধারার সেই অংশ যা সাধারণ নিয়মাবলী হিসেবে সুস্পষ্ট এবং যা আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে এবং যার পিছনে সরকারের কর্তৃত্ব ও ক্ষমতা বর্তমান। আইনের আর একটা সংজ্ঞা দিয়েছেন আইন বিজ্ঞানী অস্টিনের মতে আইন হল কোনো ঊর্ধ্বতন কর্তৃক অধস্থানকে প্রদত্ত আদেশ বিশেষ। অধ্যাপক হল্যান্ডের মতে আইন হচ্ছে ল ইজ এ রুল অফ হিউম্যান অ্যাকশন এনফোর্স দ্য সভরেন পলিটিক্যাল অথরিটি। তো প্রিয় শিক্ষার্থী, আমি শাব্দিক ভাষায় যদি আইন বলা হয় যে কতিপয় নির্দিষ্ট নিয়মাবলীর সমষ্টিকে আইন বলা হয়। তোমরা আশা করি বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আইনটা কি এই সম্পর্কে একটু ধারণা পেয়েছ। বাকিটা তোমরা নিজেরা একবার আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করবে। তাহলে আইনটা কি? আইন অর্থ নিয়ম, অর্থাৎ সুশৃঙ্খল পরিবেশে মানে রাষ্ট্রের প্রচলিত নীতিমালা মেনে চলে বা সমাজের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আইন একটি অন্যতম উপাদান। এই আইন ছাড়া আমরা রাষ্ট্রের কার্যবাহী কেন, আমরা দৈনন্দিন জীবনের সুখ শান্তি তথা কোনো বৃহৎ উন্নতি আমরা লাভ করতে পারবো না যদি কিনা সেই সমাজ বা রাষ্ট্রের ক্ষেত্রে আইনের প্রয়োগ সঠিক না হয়। এইবার আইনের বিভিন্ন ধরন আছে, সেটা হচ্ছে কি আমি সেই সম্পর্কে আলোচনা করছি। যেমন ইন্ডিভিজুয়াল ল, অর্থাৎ ব্যক্তিগত আইন, অর্থাৎ আমি একজন মানুষ, তুমি একজন মানুষ, এটা জন্মগ্রহণের পরে স্বাভাবিকভাবে বেড়ে উঠবে, এই প্রবণতাটাই আছে স্বাভাবিক একটা বৈশিষ্ট্য। এই ক্ষেত্রে কেউ তোমাকে হস্তক্ষেপ করবে না, কেউ তোমাকে বিরক্ত বোধ করবে না। এটা হচ্ছে ব্যক্তিগত, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা ক্ষেত্রে কেউ হস্তক্ষেপ করবে না, এটা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। এর পরবর্তীতে আছে কি রাজনৈতিক আইন, অর্থাৎ রাজনৈতিকভাবে একটি নাগরিক এদেশের সমাজে বসবাস করবে, এই সমাজের সুশৃঙ্খল নীতিমালা মেনে চলবে, তারা
নির্দিষ্ট বয়স, যেমন 18 হওয়ার পরে তার বয়স সীমা 18 হলে সে ভোটাধিকার প্রাপ্ত হবে এবং রাজনৈতিকভাবে সে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সে প্রার্থী হতে পারবে। এইটা হচ্ছে তার রাজনৈতিক। এবার অর্থনৈতিক যে আইন, যে রূপ আছে অর্থনৈতিক রূপ, অর্থাৎ আমরা এদেশের নাগরিক, আমরা এদেশের না, পৃথিবীর যে কোনো দেশের নাগরিকের ক্ষেত্রে সেই দেশের রাষ্ট্রের প্রচলিত নিয়মকানুন মেনে চলবে, শিক্ষা গ্রহণ করবে। তোমরা এখন শিক্ষা লাভ করছো, এই শিক্ষা গ্রহণের পরে নির্দিষ্ট বয়সের পরে, নির্দিষ্ট অর্জনের পরে তোমরা কর্মের অধিকার পাবে। অর্থাৎ অর্থনৈতিক যে মুক্তি লাভের জন্য এটা রাষ্ট্রের ধনী দরিদ্র সবার ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা থাকবে। এটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। এবার নান্দনিক যে আইন, এখানে রাষ্ট্রের পরিস্থিতি অনুযায়ী যে যার সংস্কৃতি চর্চা করতে পারবে, এটা হচ্ছে তার নান্দনিক ক্ষেত্রে থাকবে। এরপরে হচ্ছে তোমার ধর্মীয় যে আইন, ধর্মগতভাবে মানুষের বিভিন্ন ধরনের করবে, এই ধরনের বিভিন্ন রূপ আছে। এবং জাতীয় যে আইন, মানে অর্থাৎ প্রতিটা দেশের একটি রাষ্ট্রীয় আইন আছে, ন্যাশনাল ল। এর বাইরে আমরা নাগরিক হিসেবে সেই দেশের কোনো কার্যকলাপ আমরা সুচারুরূপে পালন করতে পারবো না। সেই রাষ্ট্রের আইন প্রতি শ্রদ্ধা রেখে আমরা সমস্ত কার্যকলাপ করব। তো প্রিয় শিক্ষার্থী, আমি আইনের কিছু রূপ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবার আমি তোমাদেরকে আইনের উৎস, অর্থাৎ আইন কী কী উৎস থেকে তৈরি হয় সেই সম্পর্কে আমি তোমাদেরকে ডিসকাস করব। আইনের উৎস অর্থাৎ আইন কী কী উৎস থেকে তৈরি হয়েছে এ যাবৎ, সে প্রাচীন আমল থেকে, সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত আইনের। আমি প্রথমেই আইনের উৎস হিসেবে আলোচনা করার চেষ্টা করছি প্রথা। তোমরা জেনে থাকবে প্রাচীনকালে প্রথা দ্বারা সমাজ পরিচালিত হতো, সামাজিক মানুষের আচার আচরণ নিয়ন্ত্রিত হতো। প্রথা একটা আইনের অন্যতম উৎস। অর্থাৎ পৌরাণিক যুগে আমরা সমাজে বসবাস করতাম, সেই সামাজিক প্রথা বর্তমানে এখন আইনের অনেকটা ধারায় প্রণীত হয়েছে। এটা প্রথাগত অনেক আইন আমাদের বাস্তবে আইনে লিপিবদ্ধ আছে। এরপরে আছে ন্যায় বিচার বা ন্যায়বোধ, অর্থাৎ এমন একটি ঘটনা আছে যে যেখানে প্রচলিত আইনের ধারা বা কোনো মীমাংসা সম্ভব আছে না, অপরাধ সংঘটিত হয়েছে যে নতুন, সেইটার ক্ষেত্রে বিচারক তিনি নিজের ন্যায়বোধ থেকে, নীতিবোধ থেকে তার যে বিচারের রায় দেন। এইটা পরবর্তীতে ওই ধরনের অপরাধের ক্ষেত্রে সেই ধরনের এই বিচারকের এই যে রায়, সেটা পরবর্তীতে একটা আইনে পরিণত হয়। এরপরে বিচারকের রায়। বিচারকের রায় মানে দেখা গেল যে বিচারক একটি নির্দিষ্ট আইনের আলোকে দিতে পারছে না, অথচ সেই অপরাধটা নতুন একটিভাবে সংগঠিত হয়েছে। সেক্ষেত্রে বিচারক নিজের মননশীলতা, নিজের চিন্তন শক্তির মাধ্যমে যে রায় দেবেন, সেটার পরবর্তীতে একটা বিচারকের রায়, এটা পরবর্তী বিচারকদের একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। ধর্ম। উপমহাদেশের অনেক আইন আছে যেটা ধর্মের থেকে সরাসরি চলে আসছে, যেমন উপমহাদেশের হিন্দু ল, মুসলিম ল, এগুলো ধর্মের বিধান থেকে চলে আসছে। এইগুলো ধর্ম একটা, সুতরাং ধর্মীয় যে নীতি, ধর্মীয় যে আদর্শ, এর থেকে অনেক কমিউনিটি, অনেক সম্প্রদায়ের অনেকটা সেই ধর্মীয় বিধিবিধান থেকে সেই সম্প্রদায়ের ক্ষেত্রে ওই ধরনের, সেটা সম্পত্তি হতে পারে, সেটা অধিকার বোধের ক্ষেত্রে হতে পারে, সেই ধরনের ধর্মীয় ইসে রূপান্তরিত হয়েছে। এটা হচ্ছে ইসে। এরপরে মনে করো যে পয়েন্টটা আমি আলোচনা করবো, সেটা হচ্ছে নির্বাহী ঘোষণা বা ডিগ্রি। অর্থাৎ নির্বাহী ঘোষণা কি, আমরা আগে জেনেছি যে সরকারের 3টা বিভাগ আছে, আইন, শাসন এবং বিচার বিভাগ। অর্থাৎ নির্বাহী বিভাগে ঘোষণা, অধ্যাদেশ, এগুলো অনেকটা আইনে পরিণত হয়। তোমরা অতি সম্প্রতি জেনে থাকবে কিছুদিন আগে আমাদের বাংলাদেশ সরকারের যে সংসদ অধিবেশন বর্তমানে সম্ভব হয়নি, কিন্তু সেটা বর্তমান সময়োপযোগী একটি আইন অধ্যাদেশ জারি করেছেন মহামান্য রাষ্ট্রপতি, সেটা অধিবেশন ছাড়াই অনুমোদন দিয়েছে। সেটা কি, ধর্ষণের সর্বোচ্চ সাজা আছে মৃত্যুদণ্ড, এই বিধানে। এটা আছে নির্বাহী ঘোষণা থেকে, ওটা কিন্তু রাষ্ট্রীয় আইনে পরিণত হয়েছে, এটা সংসদে না ওঠার পরেও, কারণ এটা নির্বাহী আদেশে হয়েছে। এটা বড় উদাহরণ। এইটা সময়ের প্রয়োজনে আকস্মিক যে দরকার হয়, সেটা রাষ্ট্র প্রয়োজনে নির্ধারণের নির্বাহী ঘোষণা দিয়ে যখন একটি ঘোষণা দেবেন, সেটা সেই আইনে পরিণত হবে, রাষ্ট্রীয় আইনে।
এটা একটি নির্বাহী ঘোষণার ডিগ্রি থেকে আইনের একটি অন্যতম উৎস তৈরি হয়েছে বা আইন তৈরি হয়েছে। এরপরে মনে করো যে যে সম্পত্তি ভোগের যে অধিকারের ক্ষেত্রে এটা কিছু কিছু কমিউনিটির ক্ষেত্রে কিছু কিছু ভিন্ন আইন আছে। এটা আমি আগেই বলেছি যে ধর্ম উৎস থেকে এগুলো তৈরি হয়েছে মানে উপমহাদেশে। এরপরে মনে হয় চুক্তি মানে আন্তর্জাতিক চুক্তি। এক একটি রাষ্ট্র এমন কোনো রাষ্ট্র নেই যে সে নিজের সমস্ত অভাব নিজে মেনটেন করতে পারে, তার নিজের প্রয়োজন মেটার জন্য অন্য রাষ্ট্রের সাথে চুক্তি করতে পারে। সে বাণিজ্যিক চুক্তি হতে পারে, সীমানা ধরনের চুক্তি হতে পারে। সুতরাং আন্তর্জাতিক চুক্তি বা সনদ একটি আইনের উৎস হিসেবে পরিণত হয়। এরপরে হচ্ছে আইনসভা। আইনসভা হচ্ছে মানে আইনের একটি অন্যতম উৎস, অর্থাৎ জাতীয় সংসদ আমাদের দেশে যে যারা সাংসদ থাকেন তারা আইন প্রণয়ন করে থাকেন এবং এই আইন পরবর্তীতে রাষ্ট্র শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে অপরাধের সুষ্ঠু বিচারের ক্ষেত্রে এটা সুষ্ঠু ক্ষেত্রে প্রয়োগ করে থাকে এই অপরাধ প্রবণতা সংগঠনের ক্ষেত্রে। সুতরাং আইনের অন্যতম একটি হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদে প্রত্যেকটি রাষ্ট্রের সমস্ত আইন তৈরি হয় এবং তার সুষ্ঠু বিচারের সময় উপযোগী আলোচনা করে সাংসদরা সেটা সঠিক পথ দেখান এবং পরে সেটা রাষ্ট্রীয় আইনে পরিণত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আমি যে আলোচনাটা করেছি যে আইনের উৎস হিসেবে, এছাড়াও অনেক উৎস থেকে আইনের ঘোষণা হয়ে থাকে, যেমন জাতিসংঘের সনদ, অর্থাৎ জাতিসংঘ আমরা থেকে আন্তর্জাতিক আইন পেয়ে থাকি যে প্রত্যেক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা আন্তর্জাতিক ক্ষেত্রে যে আইনগুলো সঠিক প্রণয়ন হয় সেটাও জাতিসংঘের থেকে আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার আলোচনাটা বুঝতে পেরেছো। আর পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে সংযুক্ত হব, সেখানে ভালো থাকো তোমরা। আর সর্বশেষে আমি বলছি তোমরা মাদককে থেকে দূরে থাকো, মানে তোমাদের ভবিষ্যৎ জীবনটা উন্নত করো, মাদকটা পরিহার করে অসৎ সঙ্গ পরিত্যাগ করবে এবং সেটা সুষ্ঠু শৃঙ্খলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, এই প্রত্যাশা আমি এখন তোমাদের সাথে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সকলে ভালো থাকো।